প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের শপথ আজ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। COP29 জলবায়ু সম্মেলনে দীর্ঘ দর কষাকষির পর সমঝোতা। বছরে $300 বিলিয়ন পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো, চুক্তি সই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার শপথ নেবেন আজ। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে বৃহস্পতিবার দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব AMM নাসির উদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন 4 জন। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর কমিশনাররা আগারগাঁও নির্বাচন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন। নতুন ইসিকে বরণ করতে প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করা কাজী হাবিবুল আউয়াল কমিশনের স্থলাভিষিক্ত হচ্ছে নতুন এই কমিশন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে আজ বিচার কাজ বন্ধ থাকবে। রবিবার ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য জানিয়েছে, মোহাম্মদ রুহুল আমিন 1941 সালের 1 জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের 15তম প্রধান বিচারপতি হিসেবে 2007 সালের 1 মার্চ যোগদান করেন তিনি। 2008 সালের 31 মে অবসরে যান মোহাম্মদ রুহুল আমিন। ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে পঙ্গু হয়েছেন কিশোরগঞ্জের এক মাদ্রাসা শিক্ষার্থী। প্রতিবন্ধী বাবার উপার্জনের একমাত্র অবলম্বন হাফেজ জুনায়েদ। তার এই পরিণতিতে দিশেহারা পুরো পরিবার। তারপরও বাবা মায়ের সান্ত্বনা, বেঁচে আছে সন্তান। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 3 মাস আগেও কিশোরগঞ্জের ছেলে হাফেজ জুনায়েদ ছিলেন 8-10 জনের মতো সুস্থ সবল। রাজধানী যাত্রাবাড়ি একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি করতেন টিউশনি, চালাতেন নিজের ও পরিবারের খরচ। 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন জুনায়েদ ও তার কয়েকজন বন্ধু। এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয় জুনায়েদ। রক্তাক্ত পা নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে কেটে ফেলতে হয় ওই পা। পঙ্গু হয়ে হারান উপার্জনের ক্ষমতা। একটা ব্যানের পিছনে পালাইছিলাম। পালানোর পরে ভাবছিলাম হয়তো কিছুক্ষণ গুলি করে তারপর তারা বন্ধ করে দেবে, কিন্তু না, এগুলি তো দীর্ঘ সময় যাবৎ চলছিল। তারপর ব্যান গাড়ি থাকার কারণে আমরা বুঝতে পারি না যে পুলিশ যে বের হয়ে আমাদের কাছে চলে আসছে। তারপর হঠাৎ চুকিতে দেখলাম পুলিশ আমাদের পাশে চলে আসছে। ইতিমধ্যে আমরা বের হয়ে পুলিশে বললাম যে প্লিজ, আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না, বাস আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাই। এই কথা বলার পরও তারা আমাকে গুলি করলো। সংসারের একমাত্র উপার্জন ক্ষমের এই অবস্থায় মানবেতর দিন কাটছে পরিবারটির। এই একটা ছেলে খুব কষ্ট করিয়া সংসারটা আমাদের চালাইছি, চালাই নেয়া চলতেছে, খাইতেছি। পর এই ছেলেটা এই অবস্থা হয়েছে, আমার সংসারটা প্রতিষ্ঠান পাইতেছি যে আমার পুতে আমার লেখাপড়া করে চাকরি করবো, কইরা সংসার চালাইব। এখন আমার পুতাও অচল হইয়া পড়ছে। 25 তারিখ সে এই আন্দোলন, ছাত্র আন্দোলনে সে আহত হইল। এই পর্যন্ত সরকার এটা কোনো খোঁজ খবর নেয় না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি শীঘ্রই এই ছেলেটিকে যেন পুনর্বাসন করা হয়। জুনায়েদের চিকিৎসা ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের হাফেজ জুনায়েদ নামে যে আহত হয়েছিল এবং তার একটি পা কেটে ফেলে দিতে হয়েছে তার জীবন রক্ষার্থে, তার সাথে আমরা যোগাযোগ করেছি এবং তার একটা বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা করছি। জেলা প্রশাসন থেকে তাকে আর্থিক সাহায্য প্রদান করা হবে, একই সাথে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ আমরা নিয়েছি। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 1 যুগ পূর্ণ হলো আজ।
প্রতি বছরের মতো এবারও পুড়ে যাওয়া কারখানাটির সামনে শ্রদ্ধা জানানো হয় নিহত শ্রমিকদের। পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন, শিল্প পুলিশ সহ আহত ও নিহতদের পরিবার। শ্রমিক সংগঠনের নেতারা বলেন, 2012 সালের 24 নভেম্বর রাতে আগুন লাগে তাজরিন পোশাক কারখানায়। গেটে তালা লাগানো থাকায় আগুনে পুড়ে ও লাফিয়ে পড়ে নিহত হন শতাধিক শ্রমিক। নিহতদের পরিবারের অভিযোগ, অগ্নিকাণ্ডের এক যুগ কেটে গেলেও যথাযথ ক্ষতিপূরণ পায়নি তারা। আহতদের করা হয়নি পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা। কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটে বিলম্ব হচ্ছে যান চলাচল। রবিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিসের তথ্যমতে ঠান্ডার প্রকোপ কম থাকলেও আগামী সপ্তাহে শুরু হতে পারে হিমেল হাওয়া। নিম্নগামী হতে পারে কুড়িগ্রামের তাপমাত্রা। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। রবিবার আজারবাইজানে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এই অর্থায়নের বিষয়ে একটি চুক্তিতে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। চূড়ান্ত চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো। এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। জলবায়ু চুক্তিকে স্বাগত জানিয়েছেন সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপকে হোয়েকাস্ট্রা। এর আগে শনিবার COP29 আসরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ এনে সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। পরে দীর্ঘ আলোচনার পর চুক্তিতে একমত হয় কপের সদস্য দেশগুলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।